আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে লাস্ট ক্লাসে আমরা এই অ্যাভয়েডেন্স অ্যালগরিদমের আগ পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা মেইনলি ডেডলক অ্যাভয়েডেন্স এই অ্যালগরিদমটার দেখব। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে যাহাই ডেডলক অ্যাভয়েডেন্স ওইটাই আমার ডেডলক ডিটেকশন অ্যালগরিদমও। তার মানে ডেডলক ডিটেকশন এবং ডেডলক অ্যাভয়েডেন্স দুইটাই আমরা একই অ্যালগরিদম দিয়ে বের করি। এখন ডেডলক অ্যাভয়েডেন্স বা ডিটেকশন বের করার জন্য আমরা দুইটা প্রসেস ফলো করি। প্রথমটা কি, যদি আমার রিসোর্স টাইপগুলা সিঙ্গেল ইনস্ট্যান্সের হয় তো সেই ক্ষেত্রে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইউজ করি, আর যদি আমার রিসোর্সগুলা মাল্টিপল ইনস্ট্যান্সের হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম নামে একটা অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমটা ইউজ করি। তো চলেন আমরা যদি প্রথমে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে কীভাবে সলভ করি এটা দেখি। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে সলভ করার জন্য আমাকে কিছু মেজার্স নিতে হয়, প্রিকশনস নিতে হয়। সেগুলো কি, যে আমরা আগে পড়ছিলাম যে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমার কিছু ভার্টেক্স লাগে। ভার্টেক্সগুলোকে আমি কি বলছিলাম, ভার্টেক্সগুলো হবে আমার প্রসেস অথবা রিসোর্স। আর আমার লাগতো কি, এজ। আমার এখানে দুই ধরনের এজ ছিল, একটা ছিল আমার রিকোয়েস্ট এজ, যেটা প্রসেস থেকে এই রিসোর্সের দিকে যাইতো, আর একটা আমার অ্যাসাইনমেন্ট এজ, যেটা আমার রিসোর্স থেকে প্রসেসের দিকে যাইতো। তো এইখানে আমি আর একটা নতুন ধরনের একটা এজ ইন্ট্রোডিউস করব, সেটাকে বলতেছি কি, সেটা আমার ক্লেম এজ। সেটা আমার ক্লেম এজ। ক্লেম এজটাকে কীভাবে থাকবে, ক্লেম এজটাও আমার প্রসেস থেকে রিসোর্সের দিকে যাবে, কিন্তু ক্লেম এজটাকে আমি আইডেন্টিফাই বা নোটেট করব একটা ড্যাশ লাইনের অ্যারো হিসেবে। এটাও প্রসেস থেকে রিসোর্সের দিকে যাবে, কিন্তু এটাকে আমি ইন্ডিকেট করব একটা ড্যাশ লাইন দিয়ে। যেখানে আমার রিকোয়েস্ট এজটাকে করতাম আমি একটা সলিড লাইন দিয়ে, এখানে আমরা একটা ড্যাশ লাইন ইউজ করব। এখন এটা করে আমার লাভটা কি ক্লেম এজের মেইন কাজটা কি, ক্লেম এজের কাজটা যে আপনার রিকোয়েস্ট করার আগে কারা কারা ক্লেম করতে পারে এইটা একটু ফাইন্ড আউট করে নেয়া। তো যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। যে ধরেন এই এক্সাম্পলটা, এখানে ধরেন কি হয়েছে, এখানে আমার দুইটা প্রসেস আছে, P1 এবং P2। P1 এবং P2। তো এই R1 রিসোর্সটা অলরেডি P1কে অ্যাসাইন করে দেয়া আছে এবং P2 এই R1-এর জন্য রিকোয়েস্ট করছে। এখন এই দুইটা প্রসেসেরই এক্সিকিউট করার জন্য R1 রিসোর্সটাও লাগবে, R2 রিসোর্সটাও লাগবে। তো একটা প্রসেস R1কে অলরেডি পেয়ে গেছে, আর একটা R1-এর জন্য অলরেডি রিকোয়েস্ট করছে। এখন যেহেতু দুইজনেরই একটা কমন লাগতেছে অ্যাট এ টাইম, তারা কি করবে, তারা আগে ডাইরেক্ট রিকোয়েস্ট করবে না, তারা আগে ক্লেম করবে। এই কারণে P1 থেকে R2-র দিকে দেখেন একটা ক্লেম এজ দেয়া, যেটা এই ড্যাশ লাইন দিয়ে দেয়া আছে। আবার P2 থেকে R2-র দিকে এরকম একটা ক্লেম এজ দেয়া, যেটা আমার একটা ড্যাশ লাইন দিয়ে দেয়া আছে। তো এটার মানে তারা দুজন ক্লেম করতেছে। এখন দুজনই ক্লেম করলে আমি কাকে দিব, তো এই ক্ষেত্রে আমরা একটা প্রায়োরিটি বের করি, যেটা আমার এই লাস্ট পয়েন্টে লেখা আছে। দেখেন যে রিসোর্সেস মাস্ট বি ক্লেমড এ প্রায়োরিটি ইন দ্য সিস্টেম। প্রায়োরিটি মানে প্রায়োরিটি। তো এখানে ধরেন আমি একটা প্রায়োরিটির ইন্ডিকেটর দিলাম, যে যে আগে ক্লেম করছে সে আগে পাবে। ধরে নিলাম P2 আগে ক্লেম করছে, তার মানে P2 R2টাকে পাবে। তো যখনই P2 আগে ক্লেম করছে, এটা আমি বের করতে পারবো, তখনই আমার এই ক্লেম এজটা কনভার্ট হয়ে যাবে কি, এই ক্লেম এজটা কনভার্ট হয়ে যাবে রিকোয়েস্ট এজে। ক্লেম এজটা কনভার্ট হয়ে যাবে আমার রিকোয়েস্ট এজে, যেটাই আমার এখানে সেকেন্ড পয়েন্টে বলছিল যে ক্লেম এজ কনভার্টস টু রিকোয়েস্ট এজ ওয়েন এ প্রসেস রিকোয়েস্টস আর রিসোর্স। আচ্ছা, তো যখনই আমার R2কে রিকোয়েস্ট করছে P2, R2 কি করবে, R2 P2কে অ্যাসাইন করে দেবে। সেটা কিসের মাধ্যমে, সেটা হয়ে যাবে আমার অ্যাসাইনমেন্ট এজের মাধ্যমে। তো R2 P2কে অ্যাসাইন করে দিছে, সেটাই এখানে থার্ড লাইনে বলছে যে রিকোয়েস্ট এজ কনভার্ট টু অ্যান অ্যাসাইনমেন্ট এজ ওয়েন দ্য রিসোর্স ইজ অ্যালোকেটেড টু দ্য প্রসেস।
আবার যখন এই রিসোর্সটা এই P2 যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে, যখন এটা আবার ফেরত দিয়ে দিবে, তখন এই রিকোয়েস্ট স্টেজটা আবার হয়ে যাবে কি, রিকোয়েস্ট স্টেজটা আবার হয়ে যাবে হচ্ছে ক্লেম এজ। এই জিনিসটাই বলছে এখানে। তো এইটা কিভাবে আমার ডেডলকটা অ্যাভয়েড করতেছে এটা যদি আমরা এখন দেখি, তো আমরা লাস্ট পর্যন্ত কি দেখছিলাম, লাস্ট পর্যন্ত দেখছিলাম যে R2 থেকে P2তে একটা অ্যাসাইনমেন্ট এজ গেছে। তো এটা যদি একটা অ্যাসাইনমেন্ট এজ হয়, তাহলে দেখেন আপনি এখানে কি পাচ্ছেন, এখানে হচ্ছে আপনি একটা ডাইরেক্টেড সাইকেল পাচ্ছেন। তো ডাইরেক্টেড সাইকেল পাচ্ছেন। তো আমরা কি বলছিলাম, এরকম যদি একটা ডাইরেক্টেড সাইকেল থাকে তাহলে আপনি এটাকে বলতে পারতেছেন হচ্ছে আনসেফ স্টেট। আর আনসেফ স্টেটে আপনার ডেডলক হওয়ার পসিবিলিটি এটা আপনি বলতে পারেন, কিন্তু এখানে যে ডেডলক থাকবে এটা আপনি বলতে পারেন না। আনসেফ স্টেটে কি হবে, আনসেফ স্টেটে হবে হচ্ছে এখানে আপনার ডেডলক হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এখানে যে ডেডলক থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এইখানে দেখেন কি হচ্ছে, এখানে এই ডাইরেক্টেড সাইকেল হয়েছে আনসেফ স্টেট, আপনি শিওর, কিন্তু এখানে যে ডেডলক হবে এটা আপনি শিওর না। এখন এখানে কেন ডেডলক হবে না, এখানে ডেডলক হবে না দেখেন যে P1 এটা এখানে আমি আরেকটা মেজার সেট করব, সেটা কি যে P1 এর এই যে ক্লেম এজটা আছে এইটাকে আমি রিকোয়েস্ট এজে কনভার্ট করতে দিব না। কেন দিব না, কারণ হচ্ছে এখানে আমি চেক করব, কি চেক করতেছি, এইখানে দেখেন সেকেন্ড পয়েন্টে বলছে যে দ্য রিকোয়েস্ট ক্যান বি গ্র্যান্টেড only if converting the request age to an assignment age does not result in the formation of a cycle in the resource allocation graph। যেটা কি বলতেছে যে এখানে আমরা একটা ডাইরেক্টেড সাইকেল দেখতে পারতেছি, কিন্তু এই সবগুলো ডাইরেক্টেড সাইকেল আমার কিন্তু এই মাঝখানে একটা ক্লেম এজ আছে, ক্লেম এজটাকে এই কনসিডার করে আমরা একটা ডাইরেক্টেড সাইকেল বলতেছি। কিন্তু আমার অ্যাকচুয়াল যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ছিল সেখানে ক্লেম এজ বলতে কিছু ছিল না, সেখানে ছিল আইদার রিকোয়েস্ট এজ অথবা অ্যাসাইনমেন্ট এজ। এখন P1 যখন R2কে ক্লেম করতেছে, P1 যখন R2কে ক্লেম করতেছে, আমি কি করব, আমি এই P1 যখন R2কে ক্লেম করতেছে, P1 এর এই যে ক্লেম এজটা এটাকে আমি রিকোয়েস্ট এজে কনভার্ট হতে দিব না। কেন দিব না, কারণ এইটা যদি রিকোয়েস্ট এজে কনভার্ট হয়ে যায় তাহলে আমার দেখেন একটা পিওর ডাইরেক্টেড সাইকেল চলে আসতেছে, একটা পিওর ডাইরেক্টেড সাইকেল। তখন ওই শুধু রিকোয়েস্ট এজ এবং অ্যাসাইনমেন্ট এজ দিয়েই আমার একটা কি হচ্ছে, আমার একটা ডাইরেক্টেড সাইকেল চলে আসছে। আর ওরকম যদি রিকোয়েস্ট এজ এবং অ্যাসাইনমেন্ট এজ দিয়ে একটা ডাইরেক্টেড সাইকেল চলে আসে তাহলে আমি শিওর এখানে ডেডলক আছে। কিন্তু যতক্ষণ না আমার এই ক্লেম এজটা থাকতেছে ততক্ষণ আমার এটা আনসেফ স্টেটে থাকতেছে। আর আনসেফ স্টেটে থাকা মানে এখানে ডেডলক হইতে পারে, কিন্তু ডেডলক যে হবে এটার কোনো গ্যারেন্টি নাই। তো এইটা যতক্ষণ না আপনার রিকোয়েস্ট এজ হচ্ছে ততক্ষণ আপনি শিওর যে এখানে ও P1 ক্লেম করছে, ক্লেম করে বসে থাক, P1 রিকোয়েস্ট করে না এখনও, P1 ক্লেম করতেই পারে, আর আপনার P2 এদিকে কাজ শেষ করে দিচ্ছে, তার মানে এখানে আপনার ডেডলক হচ্ছে না। আপনার P1 R2কে যেহেতু রিকোয়েস্ট করে নাই, তার মানে P1 R1কে নিয়ে বসে আছে, আর এদিকে P2 R2কে নিয়ে নিছে। তো এখানে আপনার ওই এই কি বলে যে আপনার ডাইরেক্টেড সাইকেলটা ডাইরেক্ট আসতেছে না, তাই এখানে ডেডলক হবে না। এটা একটা আনসেফ স্টেট, আনসেফ স্টেটে আপনার পসিবিলিটি হচ্ছে ডেডলক থাকতেও পারে নাও পারে, তো এই ক্ষেত্রে ডেডলক নাই। তো এইভাবে হচ্ছে আমরা ডেডলকটাকে অ্যাভয়েড করি। ডেডলকটাকে অ্যাভয়েড করার জন্য মেইনলি আমরা হচ্ছে এই প্রসেসটা ফলো করি। এই প্রসেসটাই কি বলছে যে দ্য রিকোয়েস্ট ক্যান বি গ্রান্টেড, মানে এই রিকোয়েস্টটা গ্র্যান্ট হবে তখনই যদি না আমার এখানে একটা ডাইরেক্টেড সাইকেল ক্রিয়েট হয়। যদি এখানে একটা ডাইরেক্টেড সাইকেল ক্রিয়েট না হতো আমি এটাকে গ্র্যান্ট করে দিতাম, কিন্তু এই রিকোয়েস্টটা যদি গ্র্যান্টেড হতো তার মানে কি এখানে আপনার একটা রিকোয়েস্টেজ আসতো, আর রিকোয়েস্টেজ আসলে কি হবে, এখানে একটা ডাইরেক্টেড সাইকেল ক্রিয়েট হবে। তো এইটা হইলে আপনি শিওর এখানে ডেডলক হবে। তো এইটা আমরা যদি এনশিওর করতে পারি যে আমি এই রিকোয়েস্টটা গ্র্যান্ট করব, আমি চেক করব যে যদি আমার ডাইরেক্টেড সাইকেল হয় তাহলে আমি গ্র্যান্ট করব না, আর যদি না হয় তাহলে গ্র্যান্ট করব, তার মানে কি আপনি ডেডলকটাকে অ্যাভয়েড করে ফেলতে পারতেছেন। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে
আমরা এইভাবে ডেডলকটা অ্যাভয়েড করি। আই গেস ক্লিয়ার সবার? যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। আপনি নোট ডাউন করে রাখেন, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। আচ্ছা, ব্যাংকার্স অ্যালগরিদমটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটাকে আপনি 3 স্টার 4 স্টার 5 স্টার যাই দেন সেটাই কম হয়ে যাবে। ব্যাংকার্স অ্যালগরিদমটা হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তো আমরা যে আগেরটা দেখলাম সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্সের ক্ষেত্রে আমরা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে ডেডলক অ্যাভয়েড করতে পারতেছি। তো ব্যাংকার্স অ্যালগরিদমটা হচ্ছে এমন, এটা আপনি যে কোনো গ্রাফে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে কেন করছি, ওই প্রসেসটা একটু ইজিয়ার। আর এখানে আমার অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো আমরা ক্যালকুলেশন থেকে ইজিয়ার ওয়েটাই ইউজ করি যদি আমার অপশন থাকে। কিন্তু আপনি চাইলে ওই সিঙ্গেল ইনস্ট্যান্সেও ব্যাংকার্স অ্যালগরিদমটা ইউজ করতে পারেন। তো ব্যাংকার্স অ্যালগরিদমটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে 4টা মেট্রিক লাগবে। প্রথম মেট্রিকটাকে কি বলতেছি হচ্ছে অ্যাভেলেবেল মানে হচ্ছে এই মেট্রিকটা ইন্ডিকেট করবে আপনার কোন কোন রিসোর্স অ্যাভেলেবেল আছে, কোন রিসোর্স কয়টা করে অ্যাভেলেবেল আছে। কয়টা করে মানে কোন কোন রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স অ্যাভেলেবেল আছে। ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে যে আপনার ওই একটা পার্টিকুলার প্রসেসের জন্য ম্যাক্সিমাম কয়টা রিসোর্স লাগবে, কোন রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স লাগবে, ম্যাক্সিমাম কোন রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স লাগবে, এইটা ইন্ডিকেট করে হচ্ছে ম্যাক্স দিয়ে। এটা এক্সাম্পল দেখার সময় বুঝবো, আপাতত এই জিনিসটা জেনে রাখেন যে অ্যাভেলেবেল দিয়ে কী করে। অ্যাভেলেবেল দিয়ে হচ্ছে আপনার কোন 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 রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স ফ্রি আছে এইটা ইন্ডিকেট করে। ম্যাক্স দিয়ে কি করে, ম্যাক্স দিয়ে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রসেসের জন্য ম্যাক্সিমাম কয়টা করে রিসোর্স লাগবে এইটা ইন্ডিকেট করে। অ্যালোকেশন মানে হচ্ছে আপনার ওই প্রসেসের জন্য কয়টা করে রিসোর্স অ্যালোকেট করে দেয়া আছে, কয়টা করে রিসোর্স আগে থেকেই দেয়া আছে। আর নিড মানে বুঝতেছেন যে ওই প্রসেসের জন্য আর কয়টা রিসোর্স লাগবে। তো নিড আর কিছুই না, নিড হচ্ছে আপনার এই ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটার বিয়োগফল। ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটা বিয়োগ করে দিলে আপনি বলতে পারতেছেন যে আপনার ওই প্রসেসের জন্য এই কয়টা প্রসেস লাগবে। তো এটা একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হতে পারি যে এখানে অ্যালগোরিদমটা দেয়া আছে। তো এই অ্যালগোরিদমটা আপনারা একটু দেখে নিন। তো অ্যালগোরিদমটা দেখার থেকে আমরা যদি সিমুলেট করি ওইটা আপনাদের জন্য বেশি ইজিয়ার হবে। তো ধরেন এই অ্যালগোরিদমটা মানে এই একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমরা সিমুলেট করব। এই এক্সাম্পলটা আমরা কীভাবে সিমুলেট করতেছি ওটা যদি বুঝতে পারেন তাহলে এই অ্যালগোরিদমটাও বুঝতে পারবেন। আচ্ছা, তো প্রথমে আমাকে বলে দেওয়া আছে কি আমার প্রসেস হচ্ছে 5টা প্রসেস আছে P0 থেকে P4 এবং আমার 3টা রিসোর্স আছে। রিসোর্স 3টা কী কী? A, B এবং C। এবং দেখেন বলে দিছে A এর হচ্ছে 10টা ইনস্ট্যান্স, B এর 5টা, C এর 7টা ইনস্ট্যান্স আছে। এখন আমরা যেই এই মেট্রিকগুলো পড়ছিলাম, মেট্রিকগুলো কী কী ছিল? অ্যালোকেশন, ম্যাক্স, অ্যাভেলেবল এবং হচ্ছে নিড। এখন দেখেন এইখানে আমার প্রত্যেকটা প্রসেসের জন্য অ্যালোকেশনটা দেয়া আছে যে প্রত্যেকটা প্রসেসের কয়টা করে রিসোর্স আগে থেকে অ্যালোকেট করা। যেমন ধরেন P0 এই প্রসেসটার জন্য প্রথমে B এর একটা ইনস্ট্যান্স অ্যালোকেট করা ছিল, P1 এর জন্য A এর 2টা ইনস্ট্যান্স অ্যালোকেট করা, P2 এর জন্য A এর 3টা, C এর 2টা, P3 এর জন্য A এর 2টা, B এর একটা, C এর একটা, P4 এর জন্য C এর 2টা অ্যালোকেট করা। এটা হচ্ছে আগে থেকে অ্যালোকেট করা। ম্যাক্স দিয়ে কি বোঝাচ্ছে? এই কলামটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স দিয়ে কি বোঝাচ্ছে? যে আপনার P0 এক্সিকিউট হওয়ার জন্য আপনার ম্যাক্সিমাম এই কয়টা রিসোর্স লাগবে, মানে A এর 7টা ইনস্ট্যান্স লাগবে, B এর 5টা লাগবে, C এর 3টা লাগবে। তো এই ম্যাক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে P0 এক্সিকিউট হইতে আপনার ম্যাক্সিমাম কয়টা ইনস্ট্যান্স লাগবে। আর অ্যাভেলেবেল জিনিসটা কি? অ্যাভেলেবেল বলতেছে হচ্ছে যে আপনার কয়টা অ্যাভেলেবেল আছে, কারেন্টলি
কয়টা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেলটা আপনি কীভাবে বের করতে পারেন, এটা বের করার অনেক সময় দেখবেন এক্সামে আপনার টোটাল ইনস্ট্যান্স বলে দেওয়া নেই, আপনাকে শুধু অ্যালোকেশনটা দেওয়া আছে এবং অ্যাভেলেবেলটা দেওয়া আছে। তো এই অ্যালোকেশনগুলো দেওয়া থাকলে আপনি ওইখান থেকে টোটাল ইনস্ট্যান্সটাও বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন, যে আপনার টোটাল অ্যালোকেশন দেখেন কয়টা আছে এখানে। এতে টোটাল অ্যালোকেট করা আছে হচ্ছে 3 আর 2 5 আর 2 7। বিতে টোটাল অ্যালোকেট করা আছে হচ্ছে 2, সিতে আছে হচ্ছে 5। আর এখানে আপনার অ্যাভেলেবেল মানে হচ্ছে আপনার কয়টা ইনস্ট্যান্সগুলো অ্যাভেলেবেল আছে, এখন ফ্রি আছে, ওই ইনস্ট্যান্সগুলো কেউ নেয়, সেটা হচ্ছে কি 3 3 2। এখন যদি আপনি এটা যোগ করেন দেখবেন আসবে কত, 3 3 2 যদি আপনি যোগ করেন এপাশে আসবে দেখেন 10 5 7। এটাই হচ্ছে আপনার টোটাল ইনস্ট্যান্স, যে এ এর 10টা আছে, বি এর 5টা আছে, সি এর 7টা আছে। অনেক সময় যেটা হয় পরীক্ষায় আপনাকে এই অ্যাভেলেবেলটা শুরুতে দেয়া নাও থাকতে পারে, এই অ্যাভেলেবেলটা আপনাকে ধরেন দেয়া নেই, তো আপনি অ্যাভেলেবেলটা কীভাবে বের করবেন, আপনি টোটাল অ্যালোকেশনটা বের করবেন। এখানে যেরকম টোটাল অ্যালোকেশন কত ছিল, এ এর জন্য ছিল 7, বি এর জন্য ছিল 2 আর সি এর জন্য ছিল 5। তো আপনি এর যে টোটাল ইনস্ট্যান্স ছিল, এর টোটাল ইনস্ট্যান্স ছিল 10টা, 10টার মধ্যে থেকে আমার 7টা অ্যালোকেট করা আছে, তাহলে এ ফাঁকা আছে কয়টা, 3টা। আবার বি এর 5টার মধ্যে থেকে 2টা অ্যালোকেট করা, তার মানে ফাঁকা আছে হচ্ছে 3টা। সি এর 7টার মধ্যে থেকে 5টা অ্যালোকেট করা, ফাঁকা আছে 2টা। এইটাই হচ্ছে আপনার অ্যাভেলেবেল। আর আমার যেটা দেয়া নেই সেটা হচ্ছে কি, আমার একটা ম্যাট্রিক এখানে দেয়া নেই, সেই ম্যাট্রিকটা হচ্ছে নিড। তো নিডটা যেহেতু দেয়া নেই এটা আমরা বের করতে পারবো। নিড বের করার আমরা ফর্মুলা দেখছিলাম কি, নিড বের করার ফর্মুলা ছিল হচ্ছে ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটা বাদ দিব। তো আমরা যদি এখানে নিডটা বের করি, নিড ধরেন এ বি সি। এখন যদি আমি P0 জন্য নিডটা বের করতে চাই, P0 ম্যাক্সিমাম কত আছে, 753, মানে এ এর 7টা, বি এর 5টা, সি এর 3টা। আর অ্যালোকেট করা আছে কয়টা, অ্যালোকেট করা আছে হচ্ছে এ এর 0টা, তার মানে এর ম্যাক্সিমাম লাগবে 7টা, এর অ্যালোকেট করা আছে 0টা, তাহলে এ লাগবে কয়টা P0, এ লাগবে হচ্ছে 7টা। আবার বি লাগবে হচ্ছে 5টা, এর মধ্যে একটা অ্যালোকেট করা আছে, তার মানে বি লাগবে কয়টা, বি লাগবে 4টা। সি এর 3টা ম্যাক্সিমাম লাগবে, অ্যালোকেট করা আছে 0টা, তার মানে সি লাগবে হচ্ছে 3টা। এরকম করে ধরেন P1 এর জন্য, P1 এর জন্য আমার লাগবে কত, P1 এর জন্য লাগবে হচ্ছে 1 2 2। P2 এর জন্য লাগবে কত, P2 এর জন্য লাগবে হচ্ছে 6 0 0। এটা কীভাবে পাইলাম, এই ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটা বাদ করতেছি। এই P2 এর জন্য ম্যাক্সিমাম লাগবে হচ্ছে 9টা, অলরেডি অ্যালোকেট আছে 3টা, তো এইভাবে বাদ দিচ্ছি। একইভাবে P3 জন্য আমার লাগবে কি, ম্যাক্সিমাম এ লাগবে 2টা, এর মধ্যে 2টাই অ্যালোকেট করা আছে, তাহলে আর কোনো এ লাগবে না। বি লাগবে 2টা, একটা অ্যালোকেট করা, তাহলে মানে লাগবে একটা। সি লাগবে 2টা, তো ম্যাক্সিমাম লাগবে 2টা, একটা অ্যালোকেট করা, তার মানে আরও লাগবে হচ্ছে একটা। P4 এ লাগবে 4টা, একটাও অ্যালোকেট করা নাই, তাহলে লাগবে আরও 4টা। বি ম্যাক্সিমাম লাগবে 3টা, একটাও অ্যালোকেট করা নাই। সি ম্যাক্সিমাম লাগবে 3টা, 2টা অ্যালোকেট করা, তার মানে আরও এক্সট্রা লাগবে একটা। তো এরকম আমার প্রথম কাজ হচ্ছে এই নিডটা বের করে ফেলা। এখন যখন আমি নিডটা বের করে ফেলতে পারছি, এরপরে হচ্ছে আমি একটা সেফ সিকোয়েন্স বের করার ট্রাই করব। সেফ সিকোয়েন্সটা কি, যে আমি একটা অর্ডার বের করব, কোন প্রসেসটা কখন এক্সিকিউট করলে আমার ডেডলকটা আমি অ্যাভয়েড করতে পারি, আমার ডেডলক হবে না। সেটা আমি কিভাবে বের করতে পারবো, ধরেন আপনার এখন অ্যাভেলেবেল আছে কয়টা, অ্যাভেলেবেল হচ্ছে 3 3 2। আপনি দেখবেন এই আপনার যে কয়টা অ্যাভেলেবেল আছে, এই অ্যাভেলেবেলগুলোর মধ্যে আপনার কোন প্রসেসটা এক্সিকিউট করে ফেলতে পারতেছে। তো ধরেন আমরা যদি চেক করি, আমার অ্যাভেলেবেল আছে হচ্ছে 3 3 2, আমার P0 লাগবে কয়টা, P0 লাগবে হচ্ছে 743, তার মানে কি এ আমার অ্যাভেলেবেল আছে 3টা, কিন্তু P0 জন্য আমার এ লাগবে কয়টা, 7টা, তাহলে কি P0 এখন এক্সিকিউট করতে পারবে, পারবে না, কারণ এই P0 নিডে এ বেশি সংখ্যক আছে। আচ্ছা পরেরটা দেখি, P1 এর জন্য আমার লাগবে হচ্ছে একটা, আমার অ্যাভেলেবেল আছে 3টা, এটা ফুলফিল করছে।
আবার বি লাগবে হচ্ছে 2টা, বি আমার অ্যাভেলেবেল আছে 3টা, তার মানে এটাও ফুলফিল করছে। সি লাগবে 2টা, আমার অ্যাভেলেবেল আছে 2টা, তার মানে P1টা আমি এখন এক্সিকিউট করতে পারবো। তো আমি যদি এখন P1টা এক্সিকিউট করে দিই, P1টা এক্সিকিউট করলে যেটা হবে, P1-এর যেটা অ্যালোকেট করা ছিল, P1-এর জন্য যে রিসোর্সগুলো অ্যালোকেট করা হচ্ছিল, তো P1 এক্সিকিউট হয়ে গেলে কি হবে, রিসোর্সগুলো ফ্রি হয়ে যাবে। তো রিসোর্সগুলো ফ্রি হয়ে যাওয়া মানে রিসোর্সগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তার মানে আমার আগে অ্যাভেলেবেল ছিল 332, এখন P1 যখন এক্সিকিউট হয়ে গেছে, P1-এর যেটা অ্যালোকেশন ছিল সেটা আমার অ্যাভেলেবেলের সাথে যোগ হবে। কিভাবে যোগ হবে, যেমন P1-এ অ্যালোকেট করা ছিল কি, P1-এ অ্যালোকেট করা ছিল হচ্ছে A এর 2টা, B এর 0, C এর 0, তাহলে এই জিনিসটা আমি হচ্ছে আমার নতুন অ্যাভেলেবেলের সাথে যোগ হবে। তো আমার আগে অ্যাভেলেবেল ছিল 3, এখন 3 এর সাথে এই P1-এর অ্যালোকেশন যে 2টা ছিল, এই 2টা যোগ হয়ে যাবে হচ্ছে 5, আর 3 আর 2 ছিল না, তাই এই 2টা এরকমই থাকবে। তাহলে আমার এখন নতুন অ্যাভেলেবেল কয়টা, এ হচ্ছে 5টা অ্যাভেলেবেল, বি 3টা, সি 2টা, আর আমার P1 এক্সিকিউট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি চেক করি, যেমন যখন নতুন অ্যাভেলেবেল হয়েছে আমি এখন চেক করি কোন কোন প্রসেস আমি এক্সিকিউট করতে পারবো। P1 যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, P0 এক্সিকিউট করতে আমার লাগবে কি, আমার এ লাগবে 7টা, কিন্তু আমার এ অ্যাভেলেবেল আছে 5টা, তার মানে আমি P0 এক্সিকিউট করতে পারবো না। এরপরে P1 তো অলরেডি হয়ে গেছে, P2-র জন্য আমার এ লাগবে 6টা, কিন্তু আমার এ অ্যাভেলেবেল আছে 5টা, তার মানে P2ও পারবো না। এখন যদি P3 দেখি, P3-তে দেখেন আমার এ লাগবে কয়টা, 0টা, এ আমার 5টা আছে, এক্সট্রা থাকলে অসুবিধা নেই, এক্সট্রা তো কাজে লাগবে না, বসে থাকলো। বি লাগবে কয়টা, একটা, আমার বি আছে 3টা, তার মানে এটাও ফুলফিল করছে। সি লাগবে একটা, সি আছে কয়টা, 2টা, তার মানে এটাও ফুলফিল করছে, তার মানে আমি P3টা এক্সিকিউট করতে পারবো। সবার আগে আমি কোনটা এক্সিকিউট করছি, সবার আগে আমি এক্সিকিউট করছি হচ্ছে P1-এর পরে আমি কোনটা এক্সিকিউট করতেছি, যেহেতু P3-তে কোনো সমস্যা নাই, আমি P3 এক্সিকিউট করব। তো P3 যখন আমি এক্সিকিউট করে ফেলতেছি, কি হবে, আমার অ্যাভেলেবেলটা চেঞ্জ হবে। অ্যাভেলেবেলের সাথে কি যোগ হবে, P3-তে যেটা অ্যালোকেট করা ছিল এই জিনিসটা আমার অ্যাভেলেবেলের সাথে যোগ হবে। P3-তে অ্যালোকেট করা ছিল কি 211, তো এই 211টা আমার এই অ্যাভেলেবেলের সাথে যোগ হবে। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে আসতেছে হচ্ছে 7, 3-এর সাথে 1 যোগ করলে 4, 2-এর সাথে 1 যোগ করলে 3, তার মানে আমার P3 এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি আবার চেক করি P0, এখন কি আমি P0টা এক্সিকিউট করতে পারবো, P0টা এখন আমি এক্সিকিউট করতে পারবো, কারণ P0 এক্সিকিউট করার জন্য যেগুলো লাগতো আমার সেগুলো অ্যাভেলেবেল আছে, তার মানে আমি P0টাকে এক্সিকিউট করে দিব। P0টা এক্সিকিউট করলে কি হবে, P0 যেটা অ্যালোকেশন সেটা আমার এখানে যোগ হবে। তো P0 অ্যালোকেশন যোগ হলে আমার এই জিনিসটা আসতেছে, আমি P0টা করে দিলাম। এরপরে আমার বাকি আছে কি P2 আর P4, তাহলে আমি এখন P2 এক্সিকিউট করতে পারবো, P2 এখন এক্সিকিউট করতে পারবো। P2 এক্সিকিউট করলে কি হবে, P2-র যেটা অ্যালোকেশন সেটা যোগ হবে। P2 অ্যালোকেশন যোগ করলে কি হবে, এটা হবে 10, এটা থাকবে 5, আর এটা হবে 5, আর লাস্টে হচ্ছে আমার P4ও আমি আমার যে নিড ছিল সেটার থেকে আমার অ্যাভেলেবেল বেশি, তাই আমি P4 এক্সিকিউট করে দিব। P4 এক্সিকিউট করলে আমার অর্ডারটা হচ্ছে এরকম, আর এদিকে আসতেছে হচ্ছে 10, 5, 7। এই যে আমি একটা অর্ডার পাইলাম, এটাকে বলতেছে হচ্ছে আমি একটা সেফ সিকোয়েন্স, এটা হচ্ছে আমার একটা সেফ সিকোয়েন্স। এখন এরকম একটা সিস্টেমের জন্য আপনার অনেকগুলো সেফ সিকোয়েন্স থাকতে পারে। আপনার যদি যে কোনো একটা সেফ সিকোয়েন্স থাকে, ওই সেফ সিকোয়েন্সটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার কখনো ডেডলক আসবে না। তো এরকম ব্যাংকার্স অ্যালগরিদমে যেটা হয় যে দেখেন এখানে আমি কি করতেছি, যে আমি এটাকে বলছিলাম কি এটা ডেডলক অ্যাভয়েডও করে, এটা দিয়ে ডেডলক ডিটেক্টও করে, এটা দিয়ে অ্যাভয়েডও করে, এটা দিয়ে ডিটেক্টও করে। কিভাবে, যে অ্যাভয়েড কীভাবে করলাম, এই দেখেন এখানে আমি এমন একটা অর্ডার বের করলাম, একটা সেফ সিকোয়েন্স বের করলাম, যেটা যে আমি যদি এভাবে এক্সিকিউট করি, যেমন P1-এর পরে P3, তারপরে P0, P2, তারপরে P4, তাহলে আমার এখানে ডেডলক হওয়ার পসিবিলিটি নাই। তো এটাকে আমি ডেডলকটাকে অ্যাভয়েড করলাম। এখন আপনি চাইলে
আমরা যখন P0 এক্সিকিউট করছি, আপনি P0 আগে P2টাও এক্সিকিউট করে ফেলতে পারতেন, অথবা P4ও এক্সিকিউট করে ফেলতে পারতেন। তো সেই ক্ষেত্রে আপনার কী হতো, এই সেফ সিকোয়েন্সটা চেঞ্জ হতো। কিন্তু সেফ সিকোয়েন্স চেঞ্জ হলে যে আপনার অ্যান্সার ভুল এটা না, আপনার অ্যান্সার চাইছে কি যে এখানে ডেডলক হবে কি হবে না। আপনি যদি অন্য একটা সেফ সিকোয়েন্স পান এবং সেফ সিকোয়েন্সটা যদি কারেক্ট হয়, আপনার অ্যান্সার ঠিক আছে। তো এরকম এক সেফ সিকোয়েন্স একই মানে একের অধিকও হতে পারে, সেফ সিকোয়েন্স যে একটাই থাকবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, আর ডিটেক্ট করলাম কিভাবে? ডিটেক্টটা হচ্ছে একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং। ধরেন আপনাকে এরকম একটা এক্সাম্পল দিয়ে বলছে যে আপনাকে এই অর্ডারে এক্সিকিউট করতে হবে, P0, P1, P3, P2, P4। এখন এই অর্ডারে যদি এক্সিকিউট করি তাহলে ডেডলক আসবে কিনা। তো আপনি এই অর্ডারে এক্সিকিউট করতে যাবেন, যদি দেখেন এখানে এই যে P0 এক্সিকিউট করতে যে P0 যেমন আমার শুরুতে কী লাগতো, শুরুতে P0তে লাগতো 743, কিন্তু আমার অ্যাভেলেবেল ছিল কি 332। তার মানে কি P0 কখনোই আগে এক্সিকিউট করতে পারবে না, এটা আমার একটা ডেডলক সিচুয়েশন হবে। তো এইটাই হচ্ছে আমার ডেডলক ডিটেকশন। আমি এখানে ডেডলকটা ডিটেক্ট করে ফেললাম, মানে এটার উল্টাটা জাস্ট। এখানে আমরা কি বের করছি, প্রথমে হচ্ছে আমরা এই সিকোয়েন্সটা বের করছি, আর এখানে আমার সিকোয়েন্সটা দেয়া আছে, আমি দেখব জাস্ট খালি ভেরিফাই করব যে এই সিকোয়েন্স অনুযায়ী আমি স্মুথলি কাজ করতে পারতেছি কিনা। যদি স্মুথলি এক্সিকিউট হয়ে যায় তাহলে তো ডেডলক নাই, কিন্তু যদি স্মুথলি না হয় তাহলে এখানে ডেডলক আছে। তো এইভাবে হচ্ছে আমি ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে ডেডলক অ্যাভয়েডও করি, ডেডলক ডিটেক্টও করি। আই থিঙ্ক এটা সবার ক্লিয়ার। সবাই একবার প্র্যাকটিস করলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন ওই জিনিসটা যে করে দেখাইছে যে এই আমরা যেরকম এখানে বের করছিলাম ওই জিনিসটা এখানে নিটটা এখানে বের করছে। ওদের দেখেন সেফ সিকোয়েন্সটা কী আসছে, P1, P3, P4, P2, P0, P1, P3, P4, P2, P0। আর আমাদের কী আসছিল P1, P3, P0, P2, P4। দুইটা সেফ সিকোয়েন্সই কারেক্ট, দুইটা সেফ সিকোয়েন্সই হচ্ছে এখানে কারেক্ট। কারণ আমার এখানে বের করতে হয়েছিল যে আমার ডেডলক আমি কীভাবে, আমি যদি এই অর্ডার ফলো করি, অথবা আমাদের যেটা বের হয়েছিল P1, P3, P0, P2, P4, এটাও যদি ফলো করি বা এটাও যদি ফলো করি, দুইটাই কারেক্ট। কারণ দুইটা করলে আমার কোনো ডেডলক, আমি ডেডলকটাকে অ্যাভয়েড করে ফেলতে পারতেছি, আমার ডেডলকটা আসতেছে না। এইখানে দেখেন আপনাকে একটা এক্সাম্পল দেয়া আছে। তো এই এক্সাম্পলটা আপনারা সলভ করার ট্রাই করেন বাসায়, যে এটা দিয়ে আপনারা সেফ সিকোয়েন্সটা পান কিনা। যেমন এখানে একটা অলরেডি দেয়া আছে, আপনারা ট্রাই করেন যে এই সেফ সিকোয়েন্সটা পান কিনা, অথবা এইটা ছাড়া অন্য কোনো সেফ সিকোয়েন্স পান কিনা, এইটা বের করার ট্রাই করেন। যদি বাসায় একটু ট্রাই করেন, যদি না পারেন আমরা নেক্সট ক্লাসে এটা ডিটেলসে দেখব কীভাবে বের করতে হয়। আরও দেখেন এইখানে দুইটা এই সেফ সিকোয়েন্স বের করার সময় দুইটা এক্সট্রা কোশ্চেন দিছে। এক্সট্রা কোশ্চেন দুইটা কি, যে আপনি যখন P4টা এক্সিকিউট করতে যাবেন, তো P4-এর জন্য যদি ক্যান রিকোয়েস্ট ফর 330 বাই P4 বি গ্রান্টেড, এটার মানে কি, যদি P4 রিকোয়েস্ট করতো, P4-এর এখানে নিডটা দিয়ে দিছে, দেখেন P4-এর এখানে নিডটা দিয়ে দিছে। তো P4 যদি এখানে আরও 330 এই জিনিসটা যদি এক্সিকিউট করতো, তাহলে আপনার মানে P4 যদি এই তার যে নিড 431 এই জিনিসটা নিড ছিল, সে যদি 330 এইটা রিকোয়েস্ট করতো, মানে এইটার পরিবর্তে যদি এইটা রিকোয়েস্ট করতো, তাহলে কি তার রিকোয়েস্টটা আমি গ্র্যান্ট করতে পারতাম ডেডলক অ্যাভয়েড করার জন্য। এটা বের করবেন। আর একটা কি P0, একই কোশ্চেন, একবার P4-এর জন্য একবার P0-র জন্য। P0-র জন্য রিকোয়েস্টটা কী ছিল 020। তো P0-র জন্য যদি আমার রিকোয়েস্টটা হয় 020, তাহলে কি সেটা গ্র্যান্ট করতে পারতাম কিনা। এইটা আপনাদের বাসার এক্সাম্পল, এটা আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করবেন। এটা আমরা নেক্সট ক্লাসে, যদি কারো অসুবিধা হয় আমরা নেক্সট ক্লাসে এটাকে
সলভ করে দেখাবো। আচ্ছা, এখন আসি হচ্ছে ডেডলক ডিটেকশনে। ডেডলক ডিটেকশন কি? ডেডলক ডিটেকশনে যেটা বললাম যে অ্যালাউ সিস্টেম টু এন্টার ডেডলক স্টেট, ডিটেকশন অ্যালগোরিদম, রিকভারি স্কিম। তো ডিটেকশন অ্যালগোরিদমটা আর কিছুই না, যদি আমার সিঙ্গেল ইনস্ট্যান্স থাকতো, সিঙ্গেল ইনস্ট্যান্সে কী হতো, আমি প্রত্যেক একটা নির্দিষ্ট টাইম পর পর, এই যে পিরিয়ডিক্যালি বলছে, আমি নির্দিষ্ট টাইম পর পর আমার যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা ছিল আমি এখানে চেক করতাম। কি চেক করতাম? যে এখানে কোনো সাইকেল আছে কি না। যদি এখানে সাইকেল থাকে তার মানে এখানে ডেডলক আছে, এই জিনিসটা আমি চেক করতাম। কিভাবে? এখন আপনি একটা গ্রাফে সাইকেল আছে কিনা এটা কিভাবে চেক করবেন? এটা আপনারা অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচার কোর্সে পড়ে আসছেন। একটা খুবই পপুলার অ্যালগোরিদম আছে গ্রাফের জন্য, যে গ্রাফে সাইকেল আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য। এটা আপনাদের বাসার টাস্ক, এই অ্যালগোরিদমটার নাম খুঁজে বের করবেন। যে আমার যেই রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ছিল, এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফকে আমি একটা নির্দিষ্ট টাইম পর পর আমি চেক করব যে এখানে আমার কোনো সাইকেল আসতেছে কি না। যদি এখানে সাইকেল আসে তার মানে এখানে ডেডলক আছে, ডেডলক ডিটেক্ট হয়ে গেল। আর যদি সাইকেল না আসে তার মানে এখানে ডেডলক নাই। এখন এই অ্যালগোরিদমটা করতে আপনার যেটা লাগবে, আপনার অর্ডার অফ এন স্কোয়ার কমপ্লেক্সিটি লাগবে। জান কমপ্লেক্সিটিটাও বলে দিলাম। আপনারা এখন অ্যালগোরিদমটার নাম খুঁজে বের করবেন যে কোন অ্যালগোরিদম ইউজ করে আমি চেক করতে পারি যে আমার গ্রাফে সাইকেল আছে কি নাই। তো এখানে আপনার অর্ডার অফ এন স্কোয়ার টাইম লাগবে সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে। আর এটা কিভাবে করতে পারেন, যেমন আমরা দেখাইছিলাম ফার্স্টে যখন করছিলাম, যে আমরা যদি এটা হচ্ছে আমার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, তো এখান থেকে আমি একটা ওয়েটিং গ্রাফ বানাতে পারি কিনা, এটা আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে কীভাবে আমরা ওয়েটিং গ্রাফ বানাতে পারি। তো এখান থেকে দেখেন, যেমন কি আমার প্রসেস আছে হচ্ছে P1। তো প্রথমে আমি ধরেন P1-এর জন্য চিন্তা করি যে আমার আছে P1, P1-এর কাছে R2 আছে, কিন্তু P1-এর এক্সিকিউট করতে কি লাগবে? P1-এর এক্সিকিউট করতে লাগবে R1, কিন্তু R1 নিয়ে বসে আছে কে? R1 নিয়ে বসে আছে হচ্ছে P2। তার মানে P1 এক্সিকিউশনের জন্য ওয়েট করতেছে কার? P1 এক্সিকিউশনের জন্য ওয়েট করতেছে হচ্ছে P2-র। আবার ধরেন P2-র কি হচ্ছে? P2-র জন্য P2-র কাছে R1 আছে, কিন্তু P2-র লাগবে কি? R3, R4, R5। R3 কার কাছে আছে? R3 আছে হচ্ছে P5-এর কাছে। তার মানে P2 ওয়েট করতেছে P5-এর জন্য। আবার P2 R4-এর জন্য ওয়েট করতেছে। R4 কার কাছে আছে? P3-র জন্য। তার মানে P2 ওয়েট করতেছে আবার P3-এর জন্য। আবার P2 লাগবে হচ্ছে R5। R5 কার কাছে আছে? R5 আছে হচ্ছে আপনার P4-এর কাছে। তাহলে P2 এই P4-এর জন্য ওয়েট করতেছে। এখন দেখেন P3-র কাছে R4 আছে, কিন্তু P3 কি করতেছে? P3 আবার R5-এর জন্য ওয়েট করতেছে। R5 আছে কার কাছে? P4-এর কাছে। তো এইভাবে। আর P4-এর লাগবে কি? P4-এর লাগবে R2। R2 কার কাছে আছে? P1-এর কাছে। তো এরকম আমার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেয়া থাকলে এখান থেকে আপনি একটা ওয়েট করেসপন্ডিং ওয়েট ফর গ্রাফ বলতেছে এখানে, মানে কোন প্রসেসটা কার জন্য ওয়েট করতেছে, এরকম আপনি একটা গ্রাফ বানায় ফেলতে পারেন। এখন এই গ্রাফে সাইকেল আছে কিনা এটা আপনি ওই অ্যালগোরিদম দিয়ে চেক করবেন যে এই গ্রাফে কোনো সাইকেল আছে কিনা। যদি সাইকেল থাকে তার মানে এখানে ডেডলক আছে, আর যদি সাইকেল না থাকে তার মানে এখানে কোনো ডেডলক নাই। আর সেভারেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম, সেভারেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমরা ওই ব্যাংকার্স অ্যালগোরিদমটাই ফলো করব। ব্যাংকার্স অ্যালগোরিদম। ওই ব্যাংকার্স অ্যালগোরিদমটাই ফলো করব। এখানে ওই একই অ্যালগোরিদমটাই লিখছে, জাস্ট খালি একবার হচ্ছে আমরা কি করতেছিলাম, একবার হচ্ছে আমরা একটা সেফ সিকোয়েন্স বের করতেছিলাম, আর আরেকবার হচ্ছে আমরা জাস্ট খালি ডিটেক্ট করতেছি যে এখানে ডেডলক আছে কিনা।
কারণ আমরা যদি ডেডলক ডিটেক্ট করতে পারি তাহলেই তো আমরা অ্যাভয়েড করব। তো ওই দুইটা একই কাজ করতেছে, আমার ডেডলক ডিটেকশন এবং ডেডলক অ্যাভয়েডেন্স। এটাও আর একটা এক্সাম্পল, আপনারা যদি চান এটাও করতে পারেন। এটাও আপনারা বাসায় ট্রাই করেন, যদি না পারেন এটাও আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। এইখানে যেটা হবে, ব্যাংকার্স অ্যালগরিদম আপনি তত ভালো পারবেন যত আপনি বেশি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত এই অ্যালগরিদমটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন। অ্যালগরিদমটা কঠিন কিছু না, জাস্ট খালি অনেক যোগ বিয়োগ, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো দেখেন এইখানে এই অ্যালগরিদমের পরে একটা এক্সট্রা কোশ্চেন অ্যাড করছে। কোশ্চেনটা কি? ধরেন এখানে আপনার রিকোয়েস্টগুলো দেয়া আছে। এখন P2 যে রিকোয়েস্টটা করছে, P2 ধরেন রিকোয়েস্ট করার সময় কি করছে, একটা এডিশনাল রিকোয়েস্ট করছে। সেটা কি? ও একটা সি রিসোর্সটা একটা বেশি চাইছে। মানে ওর আগে ছিল কি, ওর আগে ছিল হচ্ছে P2 দেখেন আগে রিকোয়েস্ট ছিল কি, P2 আগে রিকোয়েস্ট ছিল 000। এখন ধরেন P2 রিকোয়েস্ট করছে 001 আগের বার, মানে দুইটা দুই রকম ম্যাথ। এটা ছিল আপনার অ্যাকচুয়াল ম্যাথে এরকম ছিল, আপনি এখান থেকে একটা সেফ সিকোয়েন্স পাইলে আপনি ডেডলকটা কি বলে অ্যাভয়েড করতে পারছেন। আর আপনার যদি এই সিকোয়েন্সটা দেয়া থাকলে আপনি এখান থেকে বের করবেন যে এখানে ডেডলক হয় কি হয় না। যদি এখানে ডেডলক আপনি ডিটেক্ট করতে পারেন তাহলে ডেডলক তো ডিটেক্ট হয়ে গেল, আর যদি না হয় তাহলে এটা একটা সেফ সিকোয়েন্স। আর এই কোশ্চেনের সাথে মানে এক্সট্রা একটা কোশ্চেন অ্যাড করছে যে আপনার যদি P2 এখানে ছিল কি 000, P2 যদি 000 না হয়ে 001 হইতো তাহলে আপনার সিস্টেমের স্টেটটা কি হইতো, মানে সিস্টেমটা কি আনসেফ স্টেটে থাকতো না সেফ স্টেটে থাকতো। এইটাই হচ্ছে আপনাকে বের করতে বলছে। এটা ট্রাই করেন, যদি না পারেন আমরা নেক্সট ক্লাসে এটা দেখাই দিব। আই হোপ যারা একটু বুঝে করবেন তারা এটা বের করতে পারবেন যে এই এক্সট্রা একটা রিসোর্স, সি টাইপের রিসোর্স অ্যাড করার ফলে আপনার এটা এক্সিকিউট করা যাবে কি যাবে না। আচ্ছা, তো ডিটেকশন অ্যালগরিদম, এই ডিটেকশন অ্যালগরিদমটা আমরা কখন ইউজ করি। এইখানে দেখেন বলছে ওয়েন অ্যান্ড হাউ অফেন টু ইনভোক। এটা ডিপেন্ড করে কি আপনার সিস্টেমের ডেডলক অকার হয় কখন মানে কত ফ্রিকুয়েন্টলি অকার হয়। আপনার যদি রেগুলারলি ডেডলক হয়, আপনি যদি দেখেন এরকম প্যাটার্ন, তাহলে আপনি রেগুলারলি চেক করবেন। আর যদি রেগুলারলি না হয় তাহলে আপনি একটা নির্দিষ্ট টাইম পর, ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পর এরকম চেক করলেন যে আছে কি না। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি র্যান্ডমলি আরবিটারিলি যে কোনো একটা টাইম সিলেক্ট করে দেন, র্যান্ডমলি এই টাইম পর আপনার ডেডলকটা চেক হচ্ছে। কারণ কি দেখেন, আপনার যখন ডেডলকটা আপনি চেক করতেছেন তার মানে কি আপনি ওই ব্যাংকার্স অ্যালগরিদম অথবা ওই যে ডেডলক রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে আপনি যেই অ্যালগরিদমের মাধ্যমে ডেডলকটা ডিটেক্ট করবেন ওই অ্যালগরিদমটা আপনাকে চালানো লাগতেছে। অ্যালগরিদমটা চালানো মানে কি আপনার কিছু সিপিইউর টাইম নষ্ট হচ্ছে। তো এরকম আপনি যদি বারবার এই অ্যালগরিদমটা চালান তখন যেটা হবে আপনার এরকম সিপিইউ সাইকেলগুলো নষ্ট হবে। তো এই কারণে আপনি ওইটা বের করবেন যে আপনি কখন ডেডলক ডিটেকশন অ্যালগরিদম চালাবেন। যদি দেখেন যে আপনার সিস্টেমে এরকম হচ্ছে, প্রায়ই ডেডলক হচ্ছে, তখন আপনার সিস্টেমকে বাঁচানোর জন্য আপনার প্রায়ই এরকম অ্যালগরিদমটা চালাইতে হবে। আর যদি এরকম দেখেন যে আপনার মানে খুব ফ্রিকোয়েন্টলি আপনার ডেডলক ডিটেক্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি একটা আরবিটারিলি যে কোনো একটা টাইমে আপনি এই অ্যালগরিদমগুলো চালাইতে পারেন। আচ্ছা, আর লাস্ট হচ্ছে যে আমি ডেডলক থেকে রিকভারি কিভাবে করব। ডেডলক থেকে রিকভারি করার প্রসেস বলছিলাম শুরুতেই যে সবচেয়ে ইজিয়েস্ট, সেফেস্ট এবং চিপেস্ট ওয়ে হচ্ছে কম্পিউটার রিস্টার্ট করা বা সিস্টেমটাকে রিবুট করা। তো এই জিনিসটাই বলছে দেখেন এখানে যে অ্যাবর্ট অল ডেডলক প্রসেস। অ্যাবর্ট মানে আপনি যতগুলো ডেডলক প্রসেস আছে আপনি সবগুলোকে অ্যাবর্ট করে দিলেন, সবগুলোকে আপনি শেষ করে দিলেন। অথবা আপনি কি করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট ওয়ে, এবং চিপেস্ট ওয়ে, আপনি যদি বলেন সবচেয়ে কম খরচ এটাতেই, এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয়, মোস্ট ইউজড।
আর একটা কী হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে যে আপনি কি করতে পারেন, একটা প্রসেস একটা একটা করে আপনি অ্যাবর্ট করতে পারেন। যে আপনার ডেডলক কোন প্রসেসের হয়েছে এটা ডিটেক্ট করা একটু টাফ, যে কোন প্রসেসটা ডেডলক ক্রিয়েট করছে। যদি এটা ডিটেক্ট করতে পারেন, ওই প্রসেসগুলোকে আপনি আস্তে আস্তে অ্যাবর্ট করে দিবেন, ওই প্রসেসগুলোকে আপনি বন্ধ করে দিবেন, তাহলে আপনার ডেডলক থেকে রিকভারি হবে। এখন এখানে কোন প্রসেসকে আপনি আগে অ্যাবর্ট করবেন, এইটা হচ্ছে আর একটা ঝামেলার বিষয়। আপনি প্রসেসগুলোকে তো অ্যাবর্ট করতেছেন, যে আপনার যেই ধরেন 10টা প্রসেস ছিল, আপনি একটা একটা করে একটা প্রসেসকে অ্যাবর্ট করতে থাকতে, মানে একটা প্রসেসকে আপনি রিমুভ করতে শুরু করবেন। যেখানে আপনার ডেডলক রিমুভ হয়ে গেছে, ওইখানে আপনার ডেডলক থেকে রিকভারি হয়ে গেছে। কিন্তু এরকম আপনি কোন প্রসেসটাকে আগে রিমুভ করবেন, তো এইটা হচ্ছে আমরা যেটা করি, এটা আমরা অনেকগুলো ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। ক্যাটাগরিগুলো কী কী? প্রায়োরিটি অফ দ্য প্রসেস, হাউ লং প্রসেস হ্যাজ কম্পিউটেড অ্যান্ড হাউ মাচ লঙ্গার টু বি কমপ্লিশন, মানে প্রসেসটা কতক্ষণ ধরে এক্সিকিউট করতেছে, আরও কত সময় লাগবে, কতখানি রিসোর্স ইউজ করছে, আরও কত রিসোর্স লাগবে, আরও কয়টা রিসোর্স আমার প্রসেস টার্মিনেট করতে হবে, আর প্রসেসগুলো কি ইন্টারেক্টিভ না ব্যাচ প্রসেস। তো এইগুলোর এই সকল ম্যাট্রিকের উপর ডিপেন্ড করে আমি কোন প্রসেসটা অ্যাভয়েড করব এটা আমি বের করি। এখন আমার যখন যেটা লাগবে তখন আমি ওই প্রসেসটা ফলো করব বা ওই মেট্রিকটা ফলো করব, এটার উপর বেস করে আমি এইগুলাকে অ্যাভয়েড করব। আর একটা কী হতে পারে, এটা হচ্ছে প্রসেস টার্মিনেশন, মানে রিকভারি ফ্রম ডেডলক আমি প্রসেসগুলোকে বন্ধ করে করে দিতে পারি। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রিসোর্স প্রিএমশন, মানে রিসোর্সগুলোকে সরায় ফেলতে পারি। রিসোর্সগুলোকে সরায় ফেলতে পারি কীভাবে? প্রথমে হচ্ছে সিলেক্টিং এ ভিকটিম, যে আমার যেই রিসোর্সগুলোর কারণে আমার এই ডেডলকটা হচ্ছে, মানে রিসোর্সগুলোর কারণে আমি ডেডলকগুলো, মানে 3-4টা প্রসেস একই রিসোর্স চাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে এক্সিকিউট করতেছে না তার কাছে যে রিসোর্সটা ছিল সেটা আমি সরাই ফেলতে পারি। এটা হচ্ছে আমার সবচেয়ে মিনিমাইজিং কস্টে আমি এভাবে ডেডলকটা রিমুভ করতে পারি। আর একটা হতে পারে কি, আর একটা হচ্ছে রোল ব্যাক। রোল ব্যাকটা মানে হচ্ছে যে আমি দেখব যে আমার ডেডলকটা অকার হয়েছে কখন। ডেডলকটা যখন অকার হয়েছে তার আগে আমার সেফ স্টেট কোনটা ছিল, আমি ওইখানে চলে যাব। মানে ধরেন আপনার এই যে একটা অর্ডারে ফলো করতেছেন আপনি P0, P2, P1, P4, P3, তো আপনি P0 এক্সিকিউট করলেন, P2 করলেন, P1-এ এসে আপনি ডেডলক পাইছেন। তার মানে কি, P1 যখন আপনি যে রিসোর্সগুলো ইউজ করতে গেছেন তখন আপনি ডেডলক পাইছেন। তার মানে আপনি রোল ব্যাক করে P1-এর যে পজিশনে ছিলেন আপনি রোল ব্যাক করে P2-র পজিশনে চলে আসবেন, মানে আপনি ঠিক এর আগে যে সেফ পজিশন ছিল ওইখানে চলে আসবেন। তো ওইখানে আসলে কী হবে, P1-এর জন্য যে রিসোর্সগুলো ছিল ওইগুলো আর লাগবে না, আপনি P1-কে পরে এক্সিকিউট করেন, আগে P4, P3 করে নেন। এভাবে আপনি ডেডলক থেকে রিকভার করতে পারেন। কিন্তু আপনি যদি P1 এক্সিকিউট করতে যান তখন আপনি আর এক্সিকিউট করতে পারবেন না, আপনি ডেডলকে পড়ে থাকবেন। তো এই কারণে আমরা তার আগের সেফ স্টেটটাতে চলে আসি এবং ওইখান থেকে আবার রিস্টার্ট করি। আর একটা হতে পারে কি, যে স্টারভেশন মানে যে আপনি রিসোর্স প্রিএম্প্ট করে নিচ্ছেন, কোনো একটা প্রসেস থেকে রিসোর্স প্রিএম্প্ট করে নিচ্ছেন। এখন এরকম হতে পারে যার কপাল খারাপ, আপনি বারবার তার কাছ থেকে রিসোর্সগুলো সরাই নিতেছেন, সে আর চান্স পাইতেছে না, তো ওইখানে এই স্টারভেশনটা ক্রিয়েট হয়। স্টারভেশন ক্রিয়েট হলে যেটা হবে, আপনার ওই প্রসেসটা এক্সিকিউট হতে অনেক সময় লাগবে কিন্তু আপনার ডেডলক হবে না, এইটুকু আপনি গ্যারান্টি দিতে পারবেন। তো আমাকে এরকম একটা ট্রেড অফ আনতে হবে, যে আমি কিছু পাওয়ার বিনিময়ে আমার কিছু হারাইতে হবে। এরকম পাবো না আমি সবসময় পেয়েই যাবো, আমার কিছু হারাইতেও হবে। তো ওই রকম স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে আমি কিভাবে ডেডলক থেকে রিকভার করতে পারি ওটা আমার অবস্থা বুঝে ব্যবস্থাটা নিতে হবে। তো এই ছিল হচ্ছে আমার ডেডলক চ্যাপ্টার পুরাটা। তো ডেডলক চ্যাপ্টারে আমি যেটা বলছি, আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম এবং রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এই দুইটা। তো আমি একটা করে দিছি ব্যাংকার্স অ্যালগরিদম এবং আপনাদেরকে দুইটা HW দিছি। এটা হচ্ছে HW1, HW1 হচ্ছে এইটার সাথে এই দুইটা কোশ্চেনও করবেন,
আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে এখানে যেমন একটা কিন্তু বলেই দিছে, এটা হচ্ছে আপনার একটা সেফ সিকোয়েন্স। আপনি দেখবেন যে এইটা বাদে অন্য কোনো সেফ সিকোয়েন্স পান কিনা। আর একটা হচ্ছে আপনার এইখানে এটা হচ্ছে আপনার HW2 এখান থেকে যেটা বের করবেন, এখান থেকে আপনি টোটাল কয়টা সেফ সিকোয়েন্স পাইতে পারেন, টোটাল সেফ সিকোয়েন্স যতগুলো সেফ সিকোয়েন্স পসিবল সবগুলা বের করবেন, অল সেফ সিকোয়েন্সেস, সবগুলা সেফ সিকোয়েন্সেস বের করবেন। আর এটার সাথে একটা এক্সট্রা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যদি আমার P2 এখানে তো ছিল রিকোয়েস্ট ছিল কয়টা 000 পরিবর্তে যদি 001 হয় তাহলে আমার স্টেট অফ দ্য সিস্টেম কি হবে এটাও ফাইন্ড আউট করবেন। তো এই দুইটা হচ্ছে আপনাদের HW। তো এগুলা বাসায় প্র্যাকটিস করেন, যদি সমস্যা হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে এইটা সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টার থেকে ফাইনালে কোশ্চেন থাকবে মাস্ট। তো থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে লেকচারটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।